নমস্কার, আমি সুধাচন্দ্রন ক্রাইম অ্যালার্টের নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আরে তুমি কি করছো? দেখো, আমি অরুণ। সামলাও নিজেকে, লেগে যাবে আমার। কে কোথায় আছো? তুমি শোনো আমার কথা। আমাকে অথয় ফাঁসিয়ে তুমি বোকা আরে- বানাতে চাইছো? আরে- আরে তুমি কি করতে চাইছো? আরে করছো কি? ওটা আমি করছো তোমাকে- তুমি? ওর হাত আরে ছেড়ে ছাড়ো, দে, নাও। বলছি কি? আরে- বৌদি, নিজেকে সামলাও বৌদি। আমি 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 আবার কিছু করেছি, তাই না? তুমি কিছু করোনি। কতবার তোমাকে বলেছি ওষুধগুলো সময় মতো খাও। যদি ওষুধ না খাও তাহলে তো এরকমই হবে। আমি ওষুধটা নিয়ে হ্যাঁ। আসছি। আমি কিচ্ছু জল হবে না। নিয়ে আসছি। জানি না দিদি, কি করে তুমি এত সহ্য করো। আরে রোজ রোজ এক নাটক শুরু করেছে। মিনা, ও আমার দাদার বৌদি হয়। ওর ব্যাপারে বাজে কথা বলা বন্ধ করো আর চুপচাপ নিজের কাজ করো। দাদা, হুম, দাদা, তোমার মতন ভালো মানুষ যেন সবাই পায়। আরে কত কি সহ্য করো তুমি। সত্যি বৌদিকে তুমি খুব ভালোবাসো। বিয়ে করেছি ওকে। এখন এরকম পরিস্থিতিতে ওকে তো ছেড়ে দিতে পারি না। কিন্তু এখন যাই হয়ে যাক, আমি ওকে সুস্থ করেই ছাড়বো। ছাড়ো। শোন, তুই ওর খেয়াল রাখিস, কেমন? আর যদি কোনো অসুবিধে হয় তাহলে আমাকে ফোন করবি। হ্যাঁ দাদা। খাবারটা আমি না ক্লান্ত হয়ে গেছে এই রোজ রোজ এই মহিলার নাটক দেখে। বুঝতে পারছি না আমি কি করব। দেখো, তোমাকে না খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। আমি না এই রোজ রোজ ভালো ননদ হওয়ার নাটকটা আমার দ্বারাই আর হবে না। আরে আর কত ধৈর্য ধরবো? এই পাগলটাকে সামলাতে গিয়ে আমি নিজে পাগল হয়ে যাব। কখনো তো আমার এমন মনে হয় ওকে মেরে আমি নিজে এখান থেকে পালিয়ে যাই। কিন্তু কি করব, কোনো উপায় নেই। ঠিক আছে। বৌদি, তুমি ওষুধ খেতে ভুলো না। আরে একদিন তো তুমি তাহলে সব ভুলে যাবে। আমি আবার কিছু করেছি নাকি? কিছু? বৌদি, আজ তো তুমি অনেক কিছু করেছো। আমরা না আসলে দাদাকে মেরেই ফেলতে। দাদা কোনো রকম ভাবে নিজেকে বাঁচিয়েছে। হে ভগবান, আমি কি করেছি? আমি খুব খারাপ, আমি খুব খারাপ। না বৌদি, কেঁদো না। বৌদি, কি হয়েছে? সত্যি দেখ, আমি তোর দাদার সঙ্গে আজকে কি করলাম। আমি আমি এটা কি করে করতে পারি? ও আমার ব্যাপারে কি ভাবছে বল। বৌদি, বৌদি, সত্যি ও আমায় ছেড়ে দেবে না তো? বল, ও আমাকে ছেড়ে দেবে না তো? দিদি বল না। বৌদি, এরকম কিচ্ছু হবে না। দাদা তোমার ব্যাপারে খারাপ কিছুই ভাবছে না। তাছাড়া দাদা তো তোমার খুব খেয়াল রাখে, আর তোমাকে ছাড়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তুমি শান্ত হও, বসো। আজকে আমি নিজের হাতে তোমাকে খাইয়ে দেব। এ নাও, খাও খাও খাও। এখন তুমি কেমন আছো? এখন ভালো আছি আমি। অরুণ, সত্যি বলতে আই এম সরি। আজকে একটু বাড়াবাড়ি হয়ে গেছে, তাই না? তোমার সরি বলার কোনো প্রয়োজন নেই। আমি প্রমিস করছি যে এরপরে ওষুধ একদম ঠিক টাইমে খাবো। সত্যি বলছি, আমি ইচ্ছে করে করি না, এটা হয়ে যায়। আমি শ্শ্। দেখো, আমি জানি যে এগুলো তুমি জেনে বুঝে করো না, বাট তুমি এখন নিজেকে দোষ দেওয়াটা বন্ধ করো। আমার না শুধু ভয় হয় যে তুমি কখনো আমাকে ছেড়ে চলে যাবে না তো? তুমি এরকম কখনো ভাববে না। আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু প্লিজ আজকের পর থেকে এসব কথা আর বলো না। দেখো, আমি শুধু এইটুকু চাই যে তুমি তোমার ওষুধগুলো সময়ে খাও, যাতে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আমি কথা দিচ্ছি, আমি আমার ওষুধ সঠিক টাইমেই খাবো।
স্বাতি, হ্যাঁ বৌদি। কোথাও যাচ্ছ তুমি? হ্যাঁ বৌদি, মার্কেট। আমিও যাব তোমার সঙ্গে। আরে বৌদি, তুমি ওখানে গিয়ে কি করবে? মার্কেটে অনেক ভিড় হবে আর তোমাকে অনেক হাঁটতে হবে। তুমি বাড়িতে থেকেই বিশ্রাম করো। আমি একটু ঘুরে আসলে আমার ভালো লাগবে, তাই প্লিজ নিয়ে চল না আমাকে। ঠিক আছে। আচ্ছা, আমি 2 মিনিটে আসছি, হ্যাঁ, ফোনটা নিয়ে। শোনো, আজকে আমরা আর দেখা করতে পারবো না। বৌদি আমার সাথে যাবে। হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু কি করব? জেদ করছে আমার সাথে যাবে। যদি আমি ওকে সঙ্গে নিয়ে না যাই, আবার সেই পাগলামি শুরু করবে। ওকে সামলানোর মতন আমার একটু ইচ্ছে নেই। ঠিক আছে, আমরা অন্য একদিন দেখা করে নেব। বাই। চল যাই। হ্যাঁ চলো। চল। থ্যাংক ইউ স্বাতি, তুই আমাকে তোর সঙ্গে নিয়ে এলি বলে খুব ভালো লেগেছে আজকে। তাই না? বেরিয়ে। হ্যাঁ আচ্ছা কফি খাবে? হ্যাঁ। চলো, এখানে পাশেই একটা দোকানে খুব ভালো কফি পাওয়া যায়। তাই? ইয়েস। আচ্ছা চল। আসো বৌদি। বলো বৌদি, কি খাবে তুমি? আমি আমার জন্য একটা কফি, ক্যাপাচিনো। আমার জন্য একটা কফি। খুব ভালো শপিং হয়েছে না বৌদি আজকে? হ্যাঁ, খুব ভালো শপিং হয়েছে আজকে, শুধু একটু ক্লান্ত হয়ে গেছি আমি। আমি তো তোমাকে বলেইছিলাম বাড়িতে থাকতে, বিশ্রাম নাও। তুমি তো আমার কথা শোনো না। কিন্তু বাইরে বেরিয়ে সত্যি ভালো লাগছে। রোজ রোজ বাড়িতে থেকে আমি বোর হয়ে যাই। স্বাতি, তোর কোনো বয়ফ্রেন্ড আছে? থাকলে বল না। বৌদি তুমিও না। আমি ভাবছিলাম যে একটা কিছু খেয়ে বেরোনো যাক। ওয়েটার, তাড়াতাড়ি বিলটা নিয়ে আসুন। বৌদি চলো এখান থেকে। আরে কিন্তু কিছু খেয়ে গেলে ভালো হতো না? বৌদি লেট হয়ে গেছে। দাদা না আমাকে একটা ইম্পর্টেন্ট কাজ দিয়েছিল। ও চ- ঠিক চলো আছে বৌদি। তাহলে। আরে সাবধানে দাঁড়া। স্বাতি, একটু আস্তে হাঁট না। বৌদি বাড়িতে অনেক কাজ আছে, একটু তাড়াতাড়ি চলো। রিনা, এই নাও ব্যাগ। শোনো, আমি এক্ষুনি দেখা করব তোমার সাথে। বৌদি, অনেক দিন বাদে তুমি বাইরে বেরিয়েছো, কেমন লাগলো তোমার? খুব ভালো লেগেছে, কিন্তু ক্লান্ত হয়ে পড়েছি। স্বাতি ঠিকই বলছিল, খুব ভিড় ছিল আর অনেকটা হাঁটতে হয়েছে আজকে। আমি তোমার জন্য চা নিয়ে আসছি। হ্যাঁ আচ্ছা। দেখো তুমি বুঝতে পারছো না, ও ফিরে এসেছে আর আর ও আমাকে দেখে নিয়েছে। হ্যাঁ আরে স্বাতি, কোথায় যাচ্ছিস? বৌদি, ও দাদার ইম্পর্টেন্ট কাজটা ছিল না, ওটাই আর কি। হ্যাঁ এই নাও চা, তোমার চা। আচ্ছা বৌদি, আমার জন্য দোকান থেকে কি এনেছো? আমি না তোমার জন্য একটা খুব সুন্দর শাড়ি কিনে এনেছি। বলুন, কাকে চাই আপনার? বৌদি, কেউ এসছে। হ্যাঁ বলুন, কি দরকার? আপনি অরুণের স্ত্রী? হ্যাঁ, কিন্তু আপনি? আমি ওর প্রথম স্ত্রী কবিতা। কি?
কবিতা। কে ছিল এই কবিতা? সে সত্যি কি অরুণের প্রথম পক্ষের স্ত্রী ছিল? কবিতাকে নিয়ে কোনো প্রশ্ন আপনার মাথায় নিশ্চয়ই এসেছে, তাই না? এটা মাথায় আসারই কথা। সম্পর্ক তো নিশ্চয়ই ছিল, হয় অরুণের সঙ্গে, না হলে স্বাতীর সঙ্গে। না হলে স্বাতী কবিতাকে দেখে ওখান থেকে পালাতো না। তবে স্বাতী কার সঙ্গে কথা বলতো? স্বাতীর ব্যবহার জিয়ার সামনে আর তার পিছনে একেবারে আলাদা ছিল। আসুন জেনে নিই কবিতা আর স্বাতীর গোপন কথা। হ্যাঁ, আমি অরুণের প্রথম স্ত্রী। কি বলছেনটা কি আপনি? উল্টোপাল্টা এই যে, নয়, সত্যি বলছি আমি। আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না, আমিও বিশ্বাস করতাম না, কিন্তু আমি যা বলছি সত্যিই বলছি। দেখো, তুমি যেই হও না কেন, আমার স্বামীর ব্যাপারে আর একটা খারাপ কথা বললে আমি কিন্তু আমার কথা বিশ্বাস করো, আমি সত্যি বলছি। শেষবারের মতো বলছি, প্লিজ চলে যাও এখান থেকে। এই যে এত ভালো একটা মানুষ সম্পর্কে কি বলছো? হ্যাঁ, আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। হ্যাঁ, ডাকো না পুলিশকে, ভালোই হবে। ভাই বোন দুজনেই ধরা পড়বে। বোকা বানিয়ে মানুষকে ঠকানো। ব্যাস, আর একটাও খারাপ কথা বলবে না, নয়তো আমি এক মিনিট, আমার কথা বিশ্বাস করছো না তো? এই দেখো, এই দেখো প্রমাণ। এবার বিশ্বাস করবে যে আমি সত্যি বলছি। এগুলো আমার আর অরুণের বিয়ের ছবি। ও আমাকে বিয়ে করে আমাকে পাগল বানিয়ে আমার সব টাকা নিয়ে পালিয়ে যায়। তুমি দেখো, একদিন ও তোমার সাথে এরকমটাই করবে। বৌদি, এ চালাক বহুরূপী মহিলা তোমাকে আর দাদাকে আলাদা করতে চাইছে। আচ্ছা, তাহলে এই ছবিগুলো কি মিথ্যে? আমি তোমাকে আর স্বাতীকে আজ ক্যাফেতে দেখেছি। তুমি দেখোনি ও কিরকম ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে গেল? দেখো দেখো, তুমি আমার কথায় বিশ্বাস করো। যদি তুমি আমার কথা বিশ্বাস না করো, তাহলে তোমার সঙ্গেও সেটাই হবে যা আমার সঙ্গে হয়েছে। প্লিজ আমাকে বিশ্বাস করো। এই ছবিগুলোর পিছনে আমার নাম্বার লেখা আছে। তোমার মনে হলে তুমি আমাকে ফোন করো। আমাকে ফোন করো বলছি। হ্যালো হ্যালো, দাদা দাদা, কি হয়েছে? কি হলো? আমাকে আর বোকা বানিও না। এসব কি? হ্যাঁ, এবার তুমি বলবে সবকিছু মিথ্যে? দেখো, তুমি আমার কথা শোনো। আমি আর কিচ্ছু শুনতে চাই না। আমাকে তুমি ঠকিয়েছো, আমার ইমোশনস নিয়ে খেলেছো তুমি। আরে এরকম কিছুই নয় যেটা তুমি ভাবছো। আমি আসলে বোকা। আমি তোমাকে বিয়ে করেছি, ভেবেছি আমার এই অবস্থার মধ্যে তুমি আমার খেয়াল রাখবে, আমার পাশে থাকবে। কিন্তু আমি ভুল, আমি ভুল। সব কিছু বৌদি, মিথ্যে, সব সব বৌদি। সব মিথ্যে। বৌদি, একবার দাদার কথাটা তো শোনো। তুমি মিথ্যেবাদী, বৌদি, তুমি আমায় বৌদি, ঠকিয়েছো। দিদি দেখো না। তুইও চলে এসেছিস। বৌদি, এমন কি হয়েছে? তুমি এইটা হয়েছে, তোরা দুজন ভাই বোন মিলে আমাকে ঠকিয়েছিস, মিথ্যে বলেছিস তোরা দুজন। ছাড়বো না তোদেরকে, আমি ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, আমি ছাড়বো না আরে তোদেরকে। শোনো, আমার কথা শোনো। আমাকে মারতে চাও তো মারো, আমাকে প্রাণে মেরে ফেলো, প্লিজ একবার আমার কথাটা তো শোনো। দেখো, আমি তোমার কাছে কিছুই লুকাইনি, আর কোনো মিথ্যে কথা বলিনি তোমাকে। আমি বিয়ের আগে তোমাকে সবকিছু বলে দিয়েছিলাম। দেখো, আমি ওই কবিতার বিষয়ে তোমাকে বলেছিলাম যে ওর সঙ্গে আমার প্রথমে বিয়ে হয়েছিল, না না, কিন্তু ওই কবিতা আমাকে শেষ করে দিয়েছিল। ও আমার সবকিছু লুট করে আমাকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছিল। দেখো, আমি নিজে জানি যে আমি নিজে আমার পায়ে কিভাবে দাঁড়িয়েছি, আর তারপরে তোমার সঙ্গে আমার দেখা হয়। না, 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 তুমি মিথ্যে বলছো, তোমরা সবাই মিথ্যে মিথ্যে বলছো। না বৌদি, দাদা তোমাকে বলেছে, আমি ছিলাম ওখানে। আর দাদাও তোমাকে এই জন্য সবকিছু বলতে চেয়েছিল। দাদা নিজের জীবনের নতুন সূত্রপাত কোনো রকম মিথ্যে দিয়ে শুরু করতে চায়নি। তুমি সবকিছু ভুলে গেছো, যেরকম তুমি সবসময় ভুলে যাও। কিন্তু আজ তুমি আমার উপর সন্দেহ করছো। আমি তোমাকে ঠকানোর কথা ভাবতেই পারি না। আর তুমি আমার সবকিছু। আর যদি আমি কিছু ভুল করতাম না, আমি তাহলে কবে তোমায় ছেড়ে চলে যেতাম।
আর আমি এসব করতে পারি না, কারণ আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আর তুমি আমার উপর সন্দেহ করলে আমায়। অরুণ, অরুণ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। অরুণ প্লিজ আমায় ক্ষমা করো। অরুণ প্লিজ, আমি তোমাকে সন্দেহ করেছি, আমি ভুল করেছি, তুমি কিচ্ছু করনি। অরুণ প্লিজ। দেখো আমি সব কিছুই সহ্য করতে পারি, কিন্তু কিন্তু সন্দেহ, ভুল করেছি আমি সন্দেহ সহ্য করতে পারি না, আমি। আমি খুব খারাপ, খুব খারাপ, আমি খুব খারাপ। আরে আরে করছো কি? দেখো তুমি খুব ভালো, ওকে? স্বাতী, স্বাতী আমাকে ক্ষমা করে দে। স্বাতী আমায় ক্ষমা করে দে। আমি জানি যে আমি তোদের দুজনের ক্ষমার যোগ্য নই, কিন্তু তাও আমায় ক্ষমা করে দে। তুই বোন, ক্ষমা বৌদি, করে দে। বৌদি তুমি শান্ত হও। আমি শুধু এটাই চাই যে তুমি দাদার ওপর ভরসা রাখো, তোমরা দুজন সব সময় সাথে থাকো আর খুশি থাকো। আমার আর কিচ্ছু চাই না বৌদি। বৌদি, ছোট মুখে বড় কথা, কিন্তু তুমি কখনো দিদি আর দাদাকে সন্দেহ করো না। আমি এরকম পরিবার কখনো দেখিনি, কোথাও দেখিনি। ঠিক বলেছো তুমি মিনা। এবার আসতে দাও এই কবিতাকে, দেখাবো ওকে মজা। কি হয়েছে? তোমার চিন্তিত লাগছে? ওই জিয়া কি আবার কিছু করেছে? না, ও কিছু করেনি। তাহলে দেখ, আমি ওর কথা ভাবছি না, আমি কবিতার কথা ভাবছি। ও আমাদের বানানো প্ল্যান একেবারে ভেস্তে দেবে। ঠিকই বলছো। এই কবিতার কিছু তো একটা করতে হবে। খুব মুশকিলে ওকে আমি সামলেছি, কিন্তু যদি ওই কবিতা আবার বাড়াবাড়ি করে না, তাহলে আমাদের সব প্ল্যান ভেস্তে যাবে। খুব মুশকিলে আমি একে ফাঁসিয়েছি, আর প্ল্যান পূর্ণ হওয়া পর্যন্ত আমি কোনো গন্ডগোল চাই না। তাহলে এবার কি করবে ওই কবিতার? বুঝতে পারছি না কিছু, কিন্তু আমি চাই না ও আমার উপর আবার সন্দেহ করুক। জানিস আমার কি মনে হচ্ছিল? আজ তো আমি ভেবেছিলাম যে ও আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। ওই কথাটা মনে পড়লি না, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। না দাদা, এরকম কিচ্ছু হবে না। বৌদি তো ওই কবিতার কথা বিশ্বাস করবেই না। তুমি সবকিছু বলেছো তো বৌদিকে? তাহলে হ্যাঁ তা ঠিক, তবে আজ যেটা বাড়িতে হলো সেটা যদি আবারও ঘটে, ও তো আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, আর আমি ওকে ছাড়া থাকতে পারবো না। দাদা, দাদা, বৌদি তোমাকে খুব ভরসা করে। তোমরা দুজন সব সময় একসাথে থাকবে, তুমি একদম টেনশন করো না। হ্যালো কবিতা, আমি জিয়া বলছি। তাহলে তুমি আমার কথা বিশ্বাস করেছো? হ্যাঁ আসলে আচ্ছা তুমি আমার বাড়িতে আসতে পারবে? তোমার সঙ্গে দেখা করব। কিন্তু অরুণার সাথে কি বলবে? ওরা দুজন বাড়িতে নেই, সেই জন্যই তো তোমায় ডাকছি এখানে দেখা করব। আমরা দুজনে মিলে ওদেরকে সাহায্য করব, তাই তোমার সাহায্যের দরকার। ঠিক আছে, আমি আসছি। ওকে। এসো কবিতা। কবিতা, তোমার কাছে কি আর কোনো ফটোজ বা এমন কোনো প্রমাণ আছে যার থেকে এটা প্রমাণ হবে যে অরুণা স্বাতী আমাদের দুজনকে একসঙ্গে ঠকিয়েছে? আমি তোমাকে ছবি দিয়েছিলাম তো। আসলে ওগুলো রেগে ছিঁড়ে ফেলেছি। আমার কাছে আরো ছবি আছে। জিয়া, তাহলে আমরা পুলিশের কাছে যাই। দেখো, এটাই একটা সুযোগ।
যে তুমি নিজেকে আর তোমার ঘর সম্পত্তি সব বাঁচাতে পারো। তো তোমার মনে হয় যে অরুণা স্বাতি আমার সম্পত্তি কেড়ে নিতে চায়, ঠিক যেমন ভাবে তোমার থেকে নিয়েছিল সেভাবে আমার সর্বস্ব নিয়ে ওরা পালিয়ে যাবে? হ্যাঁ জিয়া, মিথ্যে, সব মিথ্যে। তুমি আমায় মিথ্যে কথা বলেছ। বরং আমি তো আমার সব সম্পত্তি অরুণের নামে অনেক আগে করে দিয়েছি। তখন ওই আমাকে বলেছিল যে এসব আমার সম্পত্তি আর ওর এতে কোনো অধিকার নেই। এটাই তো ওর চাল জিয়া। ও তোমাকে বিশ্বাস করাতে চাইবে যে ও তোমার টাকার পিছনে পড়ে নেই, যাতে তুমি তোমার সম্পত্তি নিজে থেকেই ওর নামে করে দাও। ব্যাস, আর কত মিথ্যে বলবে? একজন সরল সাদাসিধে মানুষকে এমন নোংরা দোষারোপ তুমি কিভাবে দিতে পারো? কেমন মহিলা তুমি? ব্যাস, তুমি আমার কথা বিশ্বাস না করলে করো না। আমার কাজ ছিল তোমাকে সবটা জানানো, বাকিটা তোমার উপর। তুমি পুলিশের কাছে যেতে না চাইলে যেও না, কিন্তু আমি অবশ্যই যাব। আর অরুণার সাথে কি আমি কোনোদিনও ছাড়বো না। দাও আমাকে। কি 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 করছো তুমি? তুমি পাগল হয়ে গেছো নাকি তুমি? পাগল হয়ে যায়নি, পাগল তুমি আমাকে বানাচ্ছ। আমি ভুল করেছি, আমি এখানে এসেছি। আমার এখানে আসাই উচিত হয়নি। আমার তো পুলিশের কাছেই যাওয়া উচিত ছিল। জিয়া, জিয়া তুমি আমার কথা শোনো, না হলে পস্তাবে জিয়া। জিয়া, জিয়া তোমাকে পস্তাতে হবে। জিয়া তুমি এসব আমি কি করি? কবিতা, কবিতা, কবিতা ওঠো, কবিতা। আরে কি হয়েছে? আরে তুমি কিচ্ছু করোনি, ওকে? আমি আছি তো তোমার সঙ্গে। ও ও ও ও ও তো মরে গেছে। আরে তুমি চুপ করো। তুমি দেখতে পাচ্ছ না ওর কি অবস্থা? একদম চুপ করো। আমি জেলে যাবো না, আমার জেলে পাঠিও না। আরে শোনো, আরে আমার কথাটা তো শোনো। আরে আমার কথাটা শোনো তুমি। আমি সব সামলে নেবো, কিন্তু প্লিজ প্লিজ শান্ত হও আর আমাকে ভাবতে দাও। শোন, আমাদের এই লাশটাকে সরিয়ে ফেলতে হবে। দাদা তুমি পাগল হয়ে গেছো নাকি? আর কেউ যদি জানতে পারে না আমরা সবাই ফেঁসে যাব। না 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 না, কেউ কিচ্ছু জানতে পারবে না। এর পরিবারে কেউই নেই, আর কেউ পুলিশের কাছে যাবে না। দাদা না, তুমি ভালো করে একবার ভেবে নাও, আমরা সবাই ফেঁসে যাব। কিন্তু ভেবে নিয়েছি আমি ওর কিছু হতে দিতে পারি না। আমি এই লাশটাকে সরিয়ে ফেলবো আর আর এই ঘটনা সবাই ভুলে যাব। যদি পুলিশ ধরে নিয়ে যায় আমার বাচ্চাদের কি হবে? আর তুমি বুঝতে পারছো না কেন? দেখো, পুলিশ তখনই জানতে পারবে যখন আমরা কেউ বলবো। দেখো, এই কথাটা আমাদের চারজনের মধ্যেই যেন থাকে, বুঝেছো? এখন চুপ করো। আরে আরে আমার কথা মিনা, আরে ওকে তুমি ভেতরে নিয়ে যাও। আর তুই শোন, আরে শোন, তুই রক্তটা পরিষ্কার করার ভেতর থেকে বেডশিট নিয়ে আয়। বিনা, বিনা দেখো না আমি কি করে ফেলেছি। বিনা, দাদা, দাদা এই নাও,
খারাপ মিনা, খুব খারাপ। আমি আমি কখনো কখনো অরুণকে সুখী রাখতে পারিনি, সব সময় ওকে বিপদের মধ্যে ফেলি। বৌদি, আমার তো হাত পা কাঁপছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে যদি পুলিশ নিয়ে যায়, আমার বাচ্চাদের কি হবে? আমি আমি খুব গরিব মানুষ। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমার মিনা। এমনিতেই আমি সবকিছু শেষ করে দিয়েছি, সবাইকে বিপদের মধ্যে ফেলেছি, আমি সবাইকে বিপদে ফেলেছি। আমি বললাম তো, কাল রাতের ঘটনা কেউ জানতে পারবে না। তোমরা এইরকম করে কেন বসে আছো সবাই? সব শেষ করে দিয়েছি, সবকিছু শেষ করে দিয়েছি, আমি সবকিছু শেষ করে দিয়েছি। আমি সবার জীবন। আরে আরে শোনো শোনো শোনো, আরে তুমি আমার কথাটা শোনো। তুমি কিচ্ছু করোনি, যা হয়েছে সেটা ভুলে যাও। বসো, শান্ত হয়ে বসো। শোনো, এরকম ভাবো যে কালকের রাতটা আমাদের জীবনে আসেইনি কোনোদিন। কিন্তু হ্যাঁ, তুমি যদি বেশি ভাবো না, তাহলে ঠিক গন্ডগোল হবে। ওকে দাদা, আমি বাড়ি যাব, আমি আর এখানে থাকবো না। দেখো মিনা, যদি তোমার যাওয়ার হয় তো তুমি যেতে পারো, কিন্তু তুমি আমার উপর ভরসা রাখো। আমি তোমাদের তিনজনের কিচ্ছু হতে দেব না। কালকে যদি পুলিশও এখানে আসে না, আমি সব অভিযোগ আমার উপর নিয়ে নেব। না না অরুণ, তুমি এমনটা কখনো করবে না, কখনো করবে না এমনটা। তোমাকে আমি এমনটা করতেই দেব না। সবকিছু যখন আমি করেছি, সব দোষ আমার। আরে, এই দোষারোপ আমি নিয়ে নেব, তোমার কিন্তু কিছু হতে দেব না। শোনো শোনো, আমি এরকম কিছুই হতে দেব না, বুঝেছো? যা হয়েছে ভুলে যাও, ব্যাস, রিল্যাক্স। দাদা, সবকিছু ভুলে যাওয়াটা এত সহজ নয়। আমি তো তোমার পাশে ছিলাম, কিন্তু যদি কিছু... এখন এই বিষয়ে কেউ কথা বলবে না, ওকে? এসো, চলো কিছু খেয়ে নাও। বসো তুমি আরাম করে, সবাই খেয়ে নাও। আর হ্যাঁ মিনা, এদিকে এসো। এই নাও। এটা কি দাদা? দেখো মিনা, তুমি আমার, ওর আর এই বাড়ির অনেক দেখাশোনা করেছো, আর কাল রাতে আমাদের সঙ্গ দিয়ে অনেক বড় উপকার করেছো। হ্যাঁ, আমি জানি যে এটা বেশি টাকা নয়, তবু দাদা, আমি এই টাকা নিতে পারবো না। তুমি আমাকে অনেক সাহায্য করেছো, আমার বোনের বিয়ের জন্য টাকা দিয়েছো, আমার মায়ের চিকিৎসার জন্য টাকা দিয়েছো। দাদা, আমি এই টাকা নিতে পারবো না। আর তোমরা চিন্তা করো না, আমি কাউকে কিচ্ছু বলবো না। আর না, আমি গ্রামে যাব। কিন্তু দাদা, আমি এই টাকা নিতে পারবো না। দাদা, এটা রেখে দাও, দেখো এতে আমার ভালো লাগবে। মিনা, দাদা, হুম, আমাদের সবাইকে কিন্তু সাবধানে থাকতে হবে, কেননা এখন জিয়ার যা অবস্থা, পুলিশ যদি একবার জেনে যায় না, জিয়ার কিন্তু জেলও হতে পারে। কিচ্ছু হবে না, আমি সামলে নেব। এখন খাও।
চলে এসেছো আমার জান। হুম, সব সময় মনে পড়ে জান। জান, অনেকদিন পর তোমার মুখে শুনলাম জান। এখন কি করব? এই ভাই সাজার নাটকটা যে করতে হচ্ছে, এই জন্য আড়ালে তোমায় জান বলতে হয়। ভালো হয়েছে, ওই কবিতার থেকে তো বেঁচে গেছি আমরা। হ্যাঁ, ও তো আমাদের প্ল্যান অলমোস্ট বরবাদ করে দিচ্ছিল, কিন্তু এটা ভালো, কাজটা ওই সহজ করে দিল, নিজেই ভেসে গেল। আমি আর পারছি না এই রোজ রোজ দাদার বোনের নাটক করতে। আমি তোমার বউ, কিন্তু তোমার বউয়ের মতন থাকতে পারছি না। একবার শুধু ওকে সরিয়ে ফেলতে হবে, ব্যাস। ওর সব টাকা পয়সা নিয়ে নি, আর তারপর তুমি আর আমি। দেখেছি আমি, তুমি কিন্তু ওর অনেক কাছে যাও। সে একই কথা। আমি বললাম না, এটা আমাদের প্ল্যানের একটা অংশ, আর এগুলো যদি আমি না করি তাহলে ও আমাকে সন্দেহ করবে। কিন্তু একটা কথা মনে রেখো, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই, শুধু তুমি আর আমি। জানি আমি, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো ওকে না মেডিসিনের ডোজটা একটু কম দাও তুমি। ওর পাগলামিটা দিন দিন বেড়েই চলেছে। যদি ওভারডোজ হয়ে যায় না, হিতে বিপরীত হয়ে যাবে। আরে তখনই তো প্ল্যান সাকসেসফুল হবে। তুমি ওর টেনশন একদম নিও না, আমি জানি আমাকে কি করতে হবে। শুধু একবার প্ল্যান সাকসেসফুল হোক। এখন ছাড়ো ওর কথা, আমার কাছে এসো। এই কেমন খেলা খেলছিল অরুণ আর স্বাতি? এমন খেলার কথা কেউ কল্পনাও করতে পারবে না। এদের কাজ ছিল অরুণকে বিয়ে দেওয়া, তারপর সেই নির্দোষ মেয়েগুলোকে পাগল করে দেওয়া, আর তারপরে তাদের সম্পত্তি লুটে নেওয়া। কি অদ্ভুত না? একজন মানুষ এতটা লোভী কি করে হতে পারে যে তার নিজের আত্মাকেই শেষ করে দেয়? কিছু মানুষের কাছে অর্থই সবকিছু হয়। কোনো নির্দোষ মেয়ের জীবন শেষ করে দেওয়ার আগে তারা 1 মিনিটের জন্যও ভাবে না যে তারা যেটা করছে সেটা আসলে ভুল। এটা কত বড় ঘৃণিত মানসিকতা, যেখানে কবিতার মতো নিষ্পাপ মেয়েদের জীবনের কোনো দাম নেই। এই সব কিছু কি এভাবেই চলতে থাকবে? অরুণ আর স্বাতি কি জিয়ার সঙ্গেও এরকমই করবে আর তার জীবনটা নষ্ট করে দেবে? জিয়া কি কখনো এটা জানতে পারবে যে একটা ভীষণ বড় বিপদ তার জন্য অপেক্ষা করছে? আমি আমি কবিতাকে আমি কবিতাকে মেরে আরে ফেলেছি। আরে শোনো, কিচ্ছু হয়নি, কবিতা কিচ্ছু হয়নি, আমি কিচ্ছু কবিতাকে করোনি মেরে তুমি। ফেলেছি। ওকে জল দাও। কবিতাকে মেরে ফেলেছি বৌদি। জল আমি খুন খেয়ে নাও তুমি। তুমি আগে জল খাও। জল খাও। দেখো, তুমি কোথাও খারাপ স্বপ্ন দেখেছো হয়তো। ওকে চলো, শান্ত হও। দাদা, বৌদি যদি এরকম করে তাহলে একদিন আমরা ফেঁসে যাব। চুপ করো মিনা, কিচ্ছু হয়নি ওর। দেখো, তুমি না একটু আরাম করে নাও। ওকে নাও, জল খেয়ে নাও। জলটা রেখে দাও। হ্যাঁ, আরে আমি আছি তো। এবারে আমাদের রাস্তার কাঁটা খুব তাড়াতাড়ি সরে যাবে। কিন্তু কবে আর কি করে? এই মেয়েটা একেবারেই কবিতার মতো নয়। এর উপর ওষুধের এফেক্ট একটু বেশি হচ্ছে। আমার তো ভয় লাগছে আমরা ফেঁসে না যাই। এই কবিতার মার্ডারের ব্যাপারে সবাই জেনেও যাবে, আর আমাদের সব বানানো প্ল্যানও ভেস্তে যাবে। এই জন্যই আমি তোমাকে বলেছিলাম যে ওষুধের ডোজটা ওকে একটু কম দাও। ওর পাগলামিটা তো দিন দিন বেড়েই চলেছে। তাছাড়া ও সবকিছু আমার নামে করেই রেখেছে, আর লকারের কাগজগুলো আমার কাছেই আছে। ঠিক আছে, তাহলে আমাদের আর কি করতে হবে? ওটাই যেটা কবিতার সঙ্গে করেছিলাম। পাগল হয়ে গেছো তুমি? এই বাড়িতে তো মিনাও থাকে, আর ও যদি আমাদের সন্দেহ করে? ও আমাদের ওপর কোনো সন্দেহ করবে না,
কারণ আমরা এই ডেথটাকে একটা সুইসাইড বলে দেবো। আর মিনা তো শুরু থেকেই সাক্ষী ছিল, আর আমাদের উপর কেউ আঙুল তুলতে পারবে না। আরে আমার রাজা, তুমি দেখো, তুমি যেরকম ভাবছো সেরকম কিছুই না। দেখো, তুমি যেটা ভাবছো ভুল। তুমি আমার কথাটা শোনো। দেখো, এরকম কোনো সম্পর্ক নেই, ওকে? ব্যাস, কবিতা বলেছিল আমাকে পস্তাতে হবে, এখন সেটাই হচ্ছে। যদি আমি সেই দিন ওর কথাটা শুনতাম, আজ তাহলে ও বেঁচে থাকতো। কিন্তু তোমাদের দুজনের জন্য আমি ওকে নিজের এই হাতে মেরেছি। কি করছো তুমি? জিয়া, তুমি পাগল হয়ে গেছো। পাগল হয়ে যায়নি, পাগল তুমি আমাকে করছো। আমি ভুল করেছি, আমি এখানে এসেছি। আমার এখানে আসাই উচিত হয়নি, আমার সোজা পুলিশের কাছেই যাওয়া উচিত ছিল। আমায় তোমরা দুজন মিলে আমাকে পাগল বানিয়েছো, পাগল। মারো ওকে, না হলে আমি মরে যাব। তুমি চাও তো দাদার যাতে জেল না হয়, তাই জন্য ওকে মারতে হবে। ওকে মেরে ফেলো একেবারে। কি হলো? তুমি থেমে কেন গেলে? মারো ওকে, না হলে আমি মরে যাব। বৌদি, ওকে মেরে ফেলো। কি ভাবছো বৌদি? দেখো, তুমি দেখিয়ে দাও ওকে একজন স্ত্রী তার স্বামীর জন্য কি করতে পারে। আমার দাদাকে জেলে পাঠাতে চায়, মেরে ফেলো ওকে। মেরে ফেলো ওকে, ওকে দেখিয়ে দাও বৌদি, তুমি। ওকে মেরে ফেলো। ফেলো। কবিতা, কবিতা ওঠো। ওই সময় আমি বুঝতেই পারিনি যে তোমরা তোমাদের রাস্তার কাঁটা আমাকে দিয়ে সরাচ্ছ। মানতে হবে, কিভাবে পাগল বানালে আমাকে। আমার তো নিজের ওপরই এখন রাগ হচ্ছে। এত বড় বোকা আমি কিভাবে হলাম? আমি বুঝতেই পারলাম না তোমাদের দুজনের উদ্দেশ্য, তোমাদের নোংরা উদ্দেশ্য। ওকে একবার দাঁড়া কর। এবার আমি তোদের দেখাবো যে জিয়া কি করতে পারে। কবিতার অসমাপ্ত কাজ এবার আমি করব, ছাড়বো না তোমাদের দুজনকে। জিয়া, একবার। আমি এবার পুলিশকে ফোন করব। আরে তুই কি ডাকবি পুলিশকে? এবারে পুলিশকে আমরা ডাকবো তোর খবর দেওয়ার জন্য। বলবো যে আমরা স্যার আমার স্ত্রী আত্মহত্যা করে ফেলেছে, ওর মাথা একেবারে খারাপ ছিল। ও তুমি এটা কি করলে? যাও তাড়াতাড়ি। তাহলে আমাদের রাস্তার কাঁটা একেবারে সরে গেছে। শোনো, আমি এবার আমার রুমে যাচ্ছি, ঠিক আছে? আর তুমি তুমি যখন সকালে উঠবে জোরে জোরে চিৎকার করবে, ঠিক আছে? কেউ যদি জিজ্ঞাসা করে তুমি বলবে ওনা ঘুমের ওষুধ একটু বেশি খেয়ে নিয়েছিল, তাই জন্য মারা গেছে, ঠিক আছে? ঠিক আছে। আরে কি হলো কি? অরুণ, এটা তো খুলছেই না। মিনা, মিনা তুমি বাইরে আছো? মিনা, মিনা আমার কথা শোনো, দরজাটা খোলো। অরুণ, আমার না খুব ভয় আরে করছে। কিচ্ছু হবে না। দেখো মিনা, দেখো আমার কথা শোনো, আমি তোমাকে অনেক টাকা দেবো মিনা, কিন্তু দরজাটা খুলে দাও। মিনা দরজা খোলো, মিনা দরজা খোলো, না হলে তোমার সাহস কি করে হলো আমাদেরকে ভেতরে আটকে রাখার? বৌদি, বৌদি। দেখ
আমার কথা মন দিয়ে শোন, তুই যদি কাউকে কিছু বলিস না, আমিও তোকে এইভাবে মেরে ফেলবো। সরো ইন্সপেক্টর, ইন্সপেক্টর এদেরকে ধরে নিয়ে যাও। এরা আমার জিয়া বৌদিকে মেরে ফেলেছে। যদি 2 মিনিট আগে আসতাম তাহলে আমার জিয়া বৌদি বেঁচে থাকতো। আরে তোমার মতন মানুষের সাথে যেন কারোর বিয়ে না হয়। ইন্সপেক্টর ধরে নিয়ে যাও একে। বৌদি, যদি পারো আমাকে ক্ষমা করে দিও, তোমাকে বাঁচাতে পারলাম না। যদি অরুণ আর স্বাতীর সাংঘাতিক পরিকল্পনার ব্যাপারে মিনা জানতে পারত, যদি মিনার পুলিশকে ডাকার অর্থ এটা ছিল না যে সে নির্দোষ, যদি এই বুদ্ধিমত্তা সে কবিতার খুনের সময়ও দেখাতো, তাহলে আজ হয়তো জিয়া বেঁচে থাকতো। অরুণ আর স্বাতী পুলিশের সামনে নিজেদের অপরাধ স্বীকার করেছে, আর কবিতার লাশ যেখানে লুকিয়ে রেখেছিল সেই জায়গাটারও সন্ধান দিয়েছে। কিন্তু সেই সময় মিনা শুধু নিজের এবং নিজের পরিবারের লোকেদের কথাই ভেবেছে। না জানি এরকম কত মানুষ আছে যারা এরকম অপরাধের শিকার হয়, আর তারপর নিজেদের প্রাণের মায়া তাদের ত্যাগ করতে হয়। কোনো অপরিচিত ব্যক্তিকে বিয়ে করার আগে এটা জানা খুব জরুরি যে আসলে সেই ব্যক্তিটি কোথা থেকে এসেছে, কোথায় কাজ করত বা এখন করেন, কোথায় থাকতো বা এখন থাকেন। যদি অরুণের ব্যাপারে জিয়া খোঁজ করত, তাহলে হয়তো কবিতার সত্যটা আগেই বেরিয়ে আসতো। কিন্তু জিয়া এমনটা করেনি, আর তার ফলেই তাকে নিজের প্রাণের মায়া ত্যাগ করতে হলো। জীবনের লাইফ পার্টনার বেছে নেওয়ার আগে কিংবা জীবন সঙ্গীকে বেছে নেওয়ার আগে ভীষণ জরুরি হলো তার ব্যাপারে ভালোভাবে খোঁজ নেওয়া এবং সবকিছু ভালো করে জেনে নেওয়া। আর যদি একটুও সন্দেহ হয় তাহলে যেন অনুসন্ধান করে। এতে শুধু নিজেরই নয়, বরং অন্যদের জীবনও আমরা বাঁচাতে পারবো। এরই সঙ্গে আমি সুধা চন্দ্রন এখন বিদায় নিচ্ছি এই কথা দিয়ে যে ক্রাইম অ্যালার্টের পরবর্তী এপিসোডে একটা নতুন গল্প নিয়ে আমাদের দেখা হবে। আপনি সুরক্ষিত থাকুন আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। জয় হিন্দ।